হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কালো মেঘের গল্প পার্ট 36, লেখিকা প্রিয়া। নুরি রুমে গিয়ে ভাবছে কি করা যায়। তখনই মনে হলো আসার পর থেকেই শাহানার সাথে একবারও কথা হয়নি। ব্যাগ থেকে ফোন হাতে নিয়ে দেখে ফোন সুইচ অফ। ফোন চার্জে লাগিয়ে বসে পড়ল। শাহানার সাথে কথা বলে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ফোনে চার্জ হওয়ার সাথে সাথে নুরি শাহানাকে কল দিল। শাহানা বেগম নুরির ফোন দেখে ছট করে ফোন রিসিভ করলেন। কিরে, 2 দিন হলো গিয়েছিস, একবারও কল দিলি না, ফোন সুইচ অফ করে রেখেছিস। সব ঠিক আছে তো? আপু, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে এখানে এসে। কি হয়েছে বল তো? নুরি শাহানা বেগমকে সব কিছু খুলে বলল। শাহানা বেগম সব শুনে বললেন, শোন, তোর এই স্বার্থপর লোকগুলোর সাথে থাকতে হবে না। তুই আঙ্কেলকে সাথে নিয়ে শহরে চলে আয়। এখানে ভালো ডক্টর দেখালে আমার বিশ্বাস আঙ্কেল ভালো হয়ে যাবেন। কিন্তু আপু ভাইয়েরা তো বাবাকে আমার সাথে থাকতে দিবে না মনে হয়। তা অবশ্যই ঠিক। তাহলে এক কাজ কর, আমি এখানকার ভালো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, তুই আঙ্কেলকে একবার ওনায় দেখিয়ে দেখ। ডক্টরের পরামর্শ নিয়ে চেষ্টা কর আঙ্কেল যাতে তাড়াতাড়ি সুস্থ হন। আর তুই এই নরক থেকে বেরিয়ে আয়। মেঘকে ছাড়া উদয় একদম ভেঙে পড়েছে। আপু, তাহলে তুমি কালকে ডক্টর দেখানোর ব্যবস্থা করো। আমি বাবাকে নিয়ে কাল আসব। মেঘ ও উদয়ের জন্য মন খারাপ করে। আর সব কিছু ঠিক আছে তো আপু? শাহানা বেগম আশফাক সাহেবের কথা নুরিকে বললেন না। টেনশনের মধ্যে উনি আরেকটা টেনশন দিলেন না। সব ঠিক আছে, তুই কালকে আয়, দেখা হলে সব বলবো। নুরি ফোন রেখে রাতের খাবার খেতে গেল। এই সময় সবাই খাবার টেবিলে উপস্থিত থাকে। ভাইয়া ভাবিরা তোমরা সবাই আছো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের জানাতে চাই। আমি চাই কালকে বাবাকে নিয়ে শহরে যাব, ওখানকার ভালো ডক্টর দেখাবো। তোমাদের কি মতামত? রোম্মান, তোর কি মনে হয় নুরি? আমরা বাবাকে ডক্টর দেখাইনি, বাবার জন্য আমরা এখানে নার্সের ব্যবস্থা করেছি, আবার শহরে কেন? কারণ আমার মনে হচ্ছে এখানকার ওষুধের দ্বারা বাবার কোনো উন্নতি হচ্ছে না। ছোট ভাবি, ওনার যা বয়স, এই বয়সে ওষুধে কি কাজ করবে? তা ছোট ভাবি, বাবার বেশি বয়স হয়ে গেছে। তাহলে মেরে ফেলো, বেঁচে থেকে কি করবেন? এইভাবে অকেজো হয়ে বাঁচা চাইতে মেরে ফেললে পারো সবাই মিলে। নওশাদ, শান্ত হ বোন, তুই যা ভালো বুঝিস তাই হবে। তুই কবে যেতে চাস বাবাকে নিয়ে? রিশাদ, বাবাকে নিয়ে ডক্টরে যাবি ভালো কথা, তবে ডক্টর দেখানোর পর আবার ফিরে আসতে হবে, ওখানে থাকা যাবে না। চিন্তা নেই ছোট ভাইয়া, বাবাকে আমি আমার কাছে রাখবো না, এখানে থেকে সুস্থ করে তারপর ফিরে যাব আমি। খাবার টেবিলে সিদ্ধান্ত হলো সকালে খান সাহেবকে নিয়ে শহরে যাওয়া হবে। যার যার রুমে সবাই গিয়েছে। মুন্নি মেঘের পাশে ঘুমিয়েছে আর নুরি বাবার কাছে গিয়েছে। বাবা সুস্থ হওয়া নিয়ে রোম্মান, রিশাদ আর ওর বউয়ের যেন মাথা ব্যথা শুরু হলো। মেজবাবি, কি হলো জায়ানের বাবা, এত চিন্তা করছো, কিছু হয়েছে? বাবাকে শহরে নিয়ে গেলে বাবা সুস্থ হওয়ার সম্ভাবনা কত তাই নিয়ে ভাবছি। আল্লাহ যেন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করেন। তোমার কি কমন সেন্স নেই? বাবা সুস্থ হলে কি হবে ভাবতে পারছো? কি হবে? আরে বাবা সুস্থ হলে অর্ধেক সম্পত্তি নুরির হয়ে যাবে।
আর বাকি অর্ধেক আমরা 3 ভাই মিলে পাবো। তো কি হয়েছে নুরি, স্বামীহারা মেয়ে, ওর এগুলো পাওয়া উচিত। তোমার সাথে কথা বলাই বৃথা। রিশাদ: আচ্ছা ইতিহাসের মা, তোমার কি মনে হয় বাবা ভালো হয়ে যাবেন? কি জানি বাবা, তোমার বাবার কই মাছের প্রাণ যাচ্ছে যাচ্ছে বলে এতদিন ধরে যাচ্ছে না। উনি সুস্থ হলে তো সম্পত্তির এক অংশ পাবে কিনা। যা মেয়ে পাগল সব না মেয়ের নামে লিখে দেয়। তাহলে তোমার বোনের দাসী হয়ে আমাদের থাকতে হবে। কাল দেখি ডক্টর কি বলে। নৌশাদ: কি হলো মুন্নির মা, কি চিন্তা করছো? বাবার কথা, আল্লাহ যেন বাবাকে সুস্থ করে দেন। কাল সকালে মসজিদে টাকা দিব আর এতিম মিসকিনদের খাওয়াবো, মানত করেছি। তোমার মানত যেন আল্লাহ কবুল করেন। আমরা দুজন মিলে চলো 2 রাকাত নফল নামাজ পড়ে বাবার জন্য দোয়া করি। তাই চলো। সকালে নুরি, নওশাদ আর রিশাদ মিলে খান সাহেবকে শহরে নিয়ে যাচ্ছে। মেঘও ওদের সাথে যায়নি। এতটা জার্নি ওর সহ্য হবে না। ওর গাড়ি চললে বমি করার অভ্যাস রয়েছে। 3 ঘন্টা পর ওরা হাসপাতালে পৌঁছে শাহানা বেগম ওদের নিয়ে ডক্টরের চেম্বারে যান। ডক্টর এখনো এসে পৌঁছায়নি। প্রায় 10 মিনিট পর হার্ট বিশেষজ্ঞ ডক্টর আখতারুজ্জামান এসে পৌঁছান। তিনি কিছুক্ষণ রেস্ট নিয়ে রোগীদের দেখছেন। নুরিরা 3 জন পর সিরিয়াল অনুযায়ী নুরিদের সিরিয়াল চলে আসে। খান সাহেবকে নিয়ে ওরা ডক্টরের কেবিনে যায়। ডক্টর সাহেব চেক আপ করে আশ্চর্য হলেন অনেক। ওনার যে সমস্যা দেখছি সেটা তো তেমন মারাত্মক কিছু না। তাও আপনারা বলছেন 5 বছর ধরে ওনার এই অবস্থা। রিশাদ: আমরা ওনাকে ভালো ডক্টর দেখিয়েছি, ওনার জন্য নার্সের ব্যবস্থা করেছি, কিন্তু উনি কিছুতেই সুস্থ হচ্ছেন না। ডক্টর: আপনাদের উচিত ছিল ওনাকে আরও আগে শহরে নিয়ে আসার। 2 মাসে উনি পুরোপুরি সুস্থ হয়ে যেতেন। এভাবে 5 বছর লাগতো না। নওশাদ: আমরা গ্রামে ওনার ভালো চিকিৎসা করিয়েছি। ডক্টর: তাহলে গ্রামেই চিকিৎসা করান। আপনারা কেমন সন্তান এরকম অবস্থায় গ্রামে ফেলে রেখেছেন? নুরি বললেন, আমাদের ভুল হয়ে গেছে ডক্টর। এবার কি করণীয় বাবা, কিভাবে সুস্থ হবেন? ডক্টর বললেন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো চলবে। আর ওনাকে নিয়মিত কিছু এক্সারসাইজ করতে হবে। আর সবচেয়ে যা প্রয়োজনীয় তা হচ্ছে কাউকে না কাউকে সব সময় ওনার পাশে থাকতে হবে। ওনার সাথে গল্প করতে হবে। একজন সুস্থ মানুষের সাথে যেরকম কথাবার্তা বলা হয় ঠিক তেমনি ওনার সাথে বলতে হবে। শারীরিক সুস্থতার জন্য আগে মানসিক সুস্থ হতে হয়। আর 1 মাস পর এসে চেক আপ করিয়ে নেবে। নুরি বলল, জি ডক্টর, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ডক্টর বললেন, বাবারা শোনো, তোমরা রাগ করে কথা বলেছি যে জন্য দুঃখিত। বাবা যে কি সেটা হারানোর পর বোঝা যায়, তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা করতে শেখো। আল্লাহ তোমাদের সহায় হন আর ওনাকে তাড়াতাড়ি সুস্থ করুন সে দোয়া করি। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে শাহানা বলছে, রাত হয়ে গেছে, আজ না হয় তোমরা আমার বাসায় থেকে কাল সকালে ফিরে যাবে। নুরি বলল,
আপু, মেঘকে রেখে এসেছি, ও হয়তো কান্না করছে। এটাই মেয়েটাকে একা থাকতে পারবে না। নওশাদ বললেন, বোন, তোমায় অনেক ধন্যবাদ আমাদের জন্য যা করলে। শাহানা বললেন, কি বলছেন ভাইয়া? নুরি আমার বোন আর ওর বাবা আমারও বাবা। রাতেই ওরা ফিরে গেল। সকাল থেকে শুরু হলো নুরির নতুন যুদ্ধ। বাবাকে সুস্থ করা লড়াইয়ে নেমেছে। উদয় কোচিং থেকে ফিরছে, বারবার মনে হচ্ছে ওকে কেউ ফলো করছে। পিছনে ফিরে দেখে 4-5টা ছেলে হাতে দা চাপাতি নিয়ে ওর পিছনে পিছনে আসছে। উদয় কিছু না ভেবে দৌড় দিল। ছেলেগুলোও ওর পিছনে দৌড়াচ্ছে। হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় উদয়। সামনে তাকিয়ে দেখে গাড়ি থেকে ওর বাবা নেমে আসছে। উনি কিছু বুঝে ওঠার আগে উদয় বাবাকে টেনে নিয়ে গাড়ির ভিতরে যায়। গাড়ি চলতে থাকে। আমিনুর সাহেব ব্যঙ্গে পড়েন, সত্যি উদয়ের জীবনের অনেক বড় রিস্ক। শানু শুনলে পাগল হয়ে যাবে। তাই দুজনেই সিদ্ধান্ত নেয় শানুকে কিছু জানাবে না। বাড়িতে ফিরে আমিনুর সাহেব শানুকে বলেন, চলো কিছুদিনের জন্য আমরা লন্ডন থেকে বেরিয়ে আসি। আমি ওখানকার ব্রিটিশ পাসপোর্ট প্রাপ্ত পরিবার নিয়ে থাকতে পারবো। শানু, কিন্তু নূর সাহেব, হঠাৎ কি হলো বলো তো? তুমি না বললে কাল উদয়ের বিপদের কথা, তাই ভাবলাম আমরা কিছুদিন আড়ালে থাকলে আশফাক হয়তো উদয়ের কথা ভুলে যাবে। তাহলে সে ব্যবস্থা করো। আমার ছেলের কোনো বিপদ আমি সহ্য করতে পারবো না। কিন্তু নুরি, ওদের কি হবে? ওরা তো এমনিতেই কিছুদিন গ্রামে থাকবে, না হয় আরও কয়েকটা মাস বেশি থাকলো। আমরা ফিরে আসলে ওদের নিয়ে আসবো। আর নুরিকে বলে দিও এই কয়েক মাস ও যেন শহরে না আসে। আশফাক নুরিকেও ছাড়বে না। শাহানা বেগম নুরিকে ফোন করলেন। পাশে উদয় বসে আছে। নুরি বললেন, আপু কেমন আছো? শাহানা বেগম বললেন, ভালো আছি রে, একটা খারাপ সংবাদ দেওয়ার জন্য ফোন করলাম। নুরি বলল, কি হয়েছে আপু? কেন, কোনো বিপদ হয়েছে নাকি? শানু নুরিকে সব কিছু খুলে বললে। নুরি এতদিন কিছুই জানতো না। সব কিছু শুনে নুরি রাগ করলো। নুরি বলল, আমি তোমাদের কিচ্ছু হয় না? এতদিন ধরে এত কিছু হয়ে গেছে, আমায় কিছুই বললে না? শাহানা বেগম বলল, তোকে আর চিন্তায় ফেলতে চাইনি। তুই যে অবস্থায় মাঝে আছিস সে চিন্তায় নতুন চিন্তা যোগ করতে চাইনি। নুরি বলল, কি করবে এবার? উদয়ের এই অবস্থার মাঝে কি করা যায়? তোর ভাইয়া লন্ডনে যেতে চাইছে না আমাদের নিয়ে কিছুদিনের জন্য। তোকে রেখে যেতে মন চাইছে না। নুরি বলল, আমার চিন্তা করো না আপু, আমি এখানে ভালো আছি। তোমরা যাও, এই বিপদে আমি পাশে থাকতে পারছি না। না, শাহানা বেগম বলল, নুরি, তুই কিন্তু আমি না আসা পর্যন্ত শহরে আসিস না। ওরা তোকে পেলে তোকে মেরে ফেলবে। তুই প্লিজ আসবি না। নুরি বলল, ঠিক আছে আপু, না হয় এই কয়েকটা মাস তোমাদের ছাড়াই থাকবো। উদয় বলল, আন্টি মেঘ কোথায়? ওকে দিন তো। নুরি বলল, ওকে দিচ্ছি বাবা, কথা বলো। মেঘ বলল, কথা বলবো না আমি, তুমি পচা। আমি তোমায় মিস করি, তুমি একবারও আসোনি। আমিও তোমায় মিস করি সোনা। আসবো কিছুদিন পর, দেশে এসে একবারে তোমায় আমার কাছে নিয়ে যাব। মেঘ বলল, তুমি দেশ থেকে কোথায় যাচ্ছ? উদয় বলল, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, কিছুদিন পর ফিরে আসব। মেঘ এ কথা শুনেই কান্না করে দিয়েছে। মা, মা, উদয় ভাইয়া দেশ থেকে চলে যাচ্ছে, আমি ওনার সাথে যাব, মা আমি যাব। উদয় ফোনের ওপাশ থেকে মেঘকে শান্ত করতে চাইছে। মেঘ কিছুতেই শুনছে না, কান্না করেই যাচ্ছে। আর নুরিকে বারবার বলছে ও উদয়ের সাথে যাবে।
নুরি ফোন কেটে দিল। কিছুদিনের মধ্যেই শানু আর উদয়ের লন্ডন যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। উদয় বলল, আম্মু, আমার কেন মেঘকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে হারিয়ে ফেলবো আর দেখা হবে না। শাহানা বেগম বলল, তুই তো একটু বেশি ভালোবাসিস মেঘকে, তাই এমন মনে হচ্ছে। আমরা ফিরে এসে মেঘকে আমাদের কাছে নিয়ে আসবো। আম্মু, একটা কথা বলবো? বল। আম্মু, আমি মনে হয় মেঘকে ভালোবাসি। জানি। আম্মু, মাত্র 5 বছর বয়সী মেয়েটাকে নিয়ে আমার এরকম চিন্তা করা কতটা ঘৃণার। কিন্তু আম্মু, বিশ্বাস করো, এই কয়েকটা দিনে আমি বুঝে গেছি মেঘ ছাড়া জীবনে আমি চলতে পারবো না। ছেলের কথা শুনে শানু হাসলেন। বাবারে, ভালোবাসা বড় ছোট দেখে হয় না। কিন্তু হ্যাঁ, এখন তোর টিনেজ সময়, এ বয়সে যা তুই ভালোবাসা ভাবছিস সেটা আবেগ। তুই মেঘকে ছোট থেকে বড় হতে দেখেছিস, একসাথে চলেছিস, তাই তোর এরকম মনে হচ্ছে। কিছুদিন পর তোর ঘোর কেটে যাবে, তখন মনে হবে বাচ্চা মেয়েটাকে তুই শুধু স্নেহ করতি আর সেটাকে তুই ভালোবাসা ভেবেছিস। উদয় বলল, আম্মু, আমি কি মেঘের সাথে বড্ড বেমানান? শাহানা বেগম বলল, পাগল ছেলে, তুই বড় হ আর মেঘকে বড় হতে দে। তখন যদি মনে হয় আসলেই তুই মেঘকে ভালোবাসিস, তখন না হয় নুরির কাছে থেকে ওর মেয়েকে আমরা চেয়ে নেব। উদয় মাকে জড়িয়ে ধরল। শাহানা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব।